আসসালামু আলাইকুম। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ ও জোহরা তাজউদ্দিনের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমেদ রচিত স্মৃতিকথামূলক জীবনী গ্রন্থ নেতা ও পিতা বইটির তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। আব্বুর রাজনৈতিক প্রজ্ঞা, পাণ্ডিত্য, বিনয়, নিষ্ঠা, দেশপ্রেম, সততা ও আত্মমর্যাদা সম্পন্ন চারিত্রিক গুণাবলীর কারণেই তিনি ভারত সরকার ও ইন্দিরা গান্ধী প্রশাসনের শ্রদ্ধা, সম্মান ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। 10 এপ্রিলের সেই নিশীথ রাতে মন্ত্রমুগ্ধ হয়ে শোনা আব্বুর ঐতিহাসিক বক্তৃতাটি বিশ্লেষণ করার মতো বয়স আমার তখন ছিল না, কিন্তু তার বক্তব্য থেকে একটি ব্যাপার সুস্পষ্টভাবে উঠেছিল যে স্বাধীনতা যুদ্ধে জয় আমাদের সুনিশ্চিত। আম্মা গভীর আনন্দে উদ্বেলিত হয়ে বললেন, আর চিন্তা নেই, তোমাদের আব্বু রয়েছেন স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বে, জয় আমাদের হবেই। মফিজ কাকু বাংলা ঘর থেকে ফিরে এসে উল্লাসিত কণ্ঠে আম্মাকে অভিনন্দন জানালেন। 26 মার্চ দুপুরে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করলেন। কালুরঘাটে চট্টগ্রাম বেতারের শিল্পী বেলাল মোহাম্মদ প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ট্রান্সমিটারের মাধ্যমে মেজর জিয়াউর রহমানের 27 মার্চের স্বাধীনতার ঘোষণাটি অধিকাংশ মানুষের কাছে পৌঁছে যায়। তিনিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকেই স্বাধীনতা ঘোষণা করেছিলেন। জিয়াউর রহমানের ঘোষণাটি সে সময় বাঙালি সৈনিকদের মধ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছিল। স্বাধীনতার এই ঘোষণাগুলো ছিল বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতারই একটি অংশ। 52 ভাষা আন্দোলন, আত্মদান, 6 দফার জন্য সংগ্রাম, রক্তক্ষরণ, প্রথম জাতীয় সাধারণ নির্বাচন, অসহযোগ আন্দোলন, 7 মার্চের যুগান্তকারী ভাষণ ইত্যাদি বাঙালি আত্ম অধিকারের মোড় পরিবর্তনকারী ঘটনাবলীর মধ্য দিয়েই পুরো জাতি ধাপে ধাপে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিল চূড়ান্ত স্বাধীনতার জন্য। স্বাধীনতার ঘোষণাগুলো ছিল 2 দশকের সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত মানসিক প্রস্তুতিরই একটি সফল উত্তরণ। কিন্তু তারপর স্বাধীনতার জন্য আত্মত্যাগে প্রস্তুত এই দামাল জাতিকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন ছিল একটু আইনানুগ জাতীয় সরকারের, সারা বিশ্বের সমর্থন লাভ ও মুক্তিযুদ্ধের প্রতি সহানুভূতিশীল রাষ্ট্রগুলোর সাহায্য ও সহযোগিতা আদায় এবং নবজাতক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি আদায়ের জন্যও জরুরি ছিল আইনগত ও আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধ পরিচালনাকারী স্বাধীন বাংলাদেশ সরকারের। 10 এপ্রিল গণপ্রজাতন্ত্রী স্বাধীন বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠা সম্ভবপর হয়েছিল বিভিন্ন সংগ্রামকে একটি ঐক্যবদ্ধ জাতীয় কাঠামোর মধ্য দিয়ে মূলধারায় প্রবাহিত করতে। 17 এপ্রিল কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলার আম্রকারণে প্রথম বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। দেশ বিদেশের সাংবাদিকদের উপস্থিতিতে অনাড়ম্বর পরিবেশে আত্মপ্রকাশ করে স্বাধীন বাংলাদেশ সরকার। আব্বুর সুযোগ্য সহযোদ্ধা সৈয়দ নজরুল ইসলাম বঙ্গবন্ধুর অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। আব্বু প্রধানমন্ত্রী, তার 3 সহকর্মী ক্যাপ্টেন এম মনসুর আলী অর্থমন্ত্রী, আবু হেনা এম কামরুজ্জামান স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এবং খন্দকার মোশতাক আহমেদ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। খন্দকার মোশতাক আসলে প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী ছিলেন। শেষ পর্যন্ত তা হতে না পারে তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে এই শর্তে তিনি সরকারে যোগ দেন। 17 এপ্রিল ইথারে আবার ভেসে এলো আবার আব্বুর কণ্ঠস্বর। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আমাদের সাংবাদিক বন্ধুদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে তারা আমাদের আমন্ত্রণে স্বাধীন বাংলাদেশের মাটি দেখে যাওয়ার জন্য বহু কষ্ট করে বহু দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন। পাকিস্তান আজ মৃত এবং ইয়াহিয়া নিজেই পাকিস্তানের হত্যাকারী। স্বাধীন বাংলাদেশ আজ একটা বাস্তব সত্য। আমাদের এই অস্তিত্ব রক্ষার সংগ্রামে আমরা কামনা করি বিশ্বের প্রতিটি ছোট বড় জাতির বন্ধুত্ব। আমরা কোনো শক্তি, ব্লক বা সামরিক জোটবদ্ধ হতে চাই না। আমরা আশা করি শুধু শুভেচ্ছার মনোভাব নিয়ে সবাই নিঃসংকোচে আমাদের সাহায্য করতে এগিয়ে আসবেন। কারো তাবেদারে পরিণত হওয়ার জন্য আত্মনিয়ন্ত্রণের দীর্ঘ সংগ্রামে আমাদের মানুষ এত রক্ত দেয়নি, এত ত্যাগ স্বীকার করেনি। স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগরের নামকরণ আব্বুরই করা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, যুদ্ধাবস্থায় সরকার যেখানে যাবে সেই স্থানের নাম হবে মুজিবনগর। পরবর্তীকালে কলকাতার 8 নম্বর থিয়েটার রোডের ভবনটি মুজিবনগর নামে পরিচিত হয়।
মেহেরপুরের স্বাধীন বাংলাদেশের সেই প্রথম রাজধানীতেই কুরআন তেলাওয়াতের মাধ্যমে ঐতিহাসিক অনুষ্ঠানটির সূচনা হয়। কুরআন তেলাওয়াত করেন পাশের গ্রামে ১০ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ বাকের আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন টাঙ্গাইল থেকে নির্বাচিত প্রাদেশিক পরিষদ সদস্য আব্দুল মান্নান। মেহেরপুরের এসডিও মাহবুব উদ্দিন আহমেদ এবং মেহেরপুরের মহকুমার প্রশাসক তৌফিক এ ইলাহি চৌধুরী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দকে পরিচয় করিয়ে দেন। বাংলাদেশ মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি আতাউল গনি ওসমানী ও চিফ অফ স্টাফ কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রবের নামও তিনি ঘোষণা করেন। আইনানুগ সরকারের মূল ভিত্তি ও বাংলাদেশের সংবিধানের মূল উৎস স্বাধীনতার ঘোষণাপত্রটি, যা ব্যারিস্টার আমিরুল ইসলাম রচনা করেন। তা পাঠ করেন দিনাজপুর থেকে নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য ও আওয়ামী লীগ পার্লামেন্টারি দলের চিফ হুইপ অধ্যাপক ইউসুফ আলী। স্বাধীনতার ঘোষণাপত্রে আমাদের এই স্বাধীনতার ঘোষণা ১৯৭১ সালের ২৬ মার্চ হইতে কার্যকর বলিয়া গণ্য হইবে উল্লেখ করা হয়। প্রতিবছর ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস পালনের প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি ওই শপথ গ্রহণের দিবসেই প্রদান করা হয়। বিশ্বের আর একটি রাষ্ট্র স্বাধীনতা ঘোষণাপত্রের মাধ্যমে আইনানুগ সরকার প্রতিষ্ঠা করে, সেই দেশটি হল মার্কিন যুক্তরাষ্ট্র। ২১ এপ্রিল ল্যাকটোজেন দুধের টিনের বোঝা নিয়ে আমাদের গ্রামের বাড়িতে প্রবেশ করা মাত্রই বমি করে জ্ঞান হারালেন আমাদের হাসান ভাই। চোখে মুখে পানি ছিটিয়ে সেবা শুশ্রূষা করে হাসান ভাইয়ের জ্ঞান ফিরিয়ে আনা হলো। যশোরের ছেলে, পুরান ঢাকার যশোর বোর্ডিংয়ের মালিক হাসান ভাই থাকতেন ১৭ নম্বর কারকুনবাড়ি লেনের খুবই কাছের ১৪ নম্বর কারকুনবাড়ি লেনে। আব্বু, ছোট কাকু, আমাদের চাচাতো ভাই দলিল উদ্দিন আহমদ ও আনার আপা ওই ১৭ নম্বর বাড়িতে থাকতেন। ১৯৫৯ সালের ২৬ এপ্রিল আব্বু ও আম্মার বিয়ের পর আম্মা ওই বাড়িতে প্রথমে ওঠেন। প্রতিবেশী ও পারিবারিক বন্ধু হাসান ভাই আম্মাকে মামি সম্বোধন করে এক মস্ত কেক দিয়ে বরণ করেন। সেই থেকে হাসান ভাই আমাদের বড় ভাই সমান। আমাদের শৈশবকাল থেকেই তার সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। সেই হাসান ভাইকেই আম্মা গোপনে চিঠি পাঠিয়েছিলেন ১ বছর ৩ মাসের শিশু সোহেলের জন্য দুধ, ফ্যারেক্স, তালমিশ্রি ও ওষুধপত্র জোগাড় করে আনতে। গ্রামের এই প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও ওষুধপত্রের প্রচণ্ড সংকট। নিরাপত্তার জন্য আম্মা তাকে রেলগাড়িতে আসতে নিষেধ করায় তিনি নদীপথে ও হাঁটাপথে ওইসব জিনিসপত্রের বোঝা নিয়ে বহু কষ্টে আমাদের মাঝে উপস্থিত হন। পথ অচেনা থাকায় ওই ভারী বোঝা নিয়ে তাকে বাড়তি বেশ কয় মাইল ঘুরতেও হয়েছিল। হাসান ভাইয়ের মাধ্যমে শহরের খবরাখবর জানা হলো। এরই মধ্যে ২৭ এপ্রিল দরদরিয়া পার্শ্ববর্তী শ্রীপুর বাজারে পাকিস্তানি হানাদার বাহিনীর সৈন্যরা আক্রমণ শুরু করে। আব্বুর কাপাসিয়া মাইনর ইংরেজি স্কুলের শিক্ষক আব্দুল কুদ্দুস আকন্দের পুত্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক রুহুল আমিন ভাই সেদিন বিকেলে তার বড় ভাই ফারুক ভাই সহ কাপাসিয়া থেকে আমাদের কাছে উপস্থিত হলেন। রুহুল আমিন ভাইয়ের বিয়েতে আমি তার গাড়িতে চড়ে বরযাত্রী রূপে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। রুবি ভাবি তার মিষ্টি স্বভাব দিয়ে আমাদের সবার মন জয় করে নিয়েছিলেন। তার আসার পর আমরা একত্রে সিদ্ধান্ত নিলাম যে আমরা সকলে সে রাত্রেই গ্রাম ত্যাগ করব। ইতিমধ্যে আম্মা আওয়ামী লীগ নেতা হামিদ কাকুর সঙ্গে হাসান ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করেন। হামিদ কাকু খবর পাঠালেন আম্মা যেন আমাদের সঙ্গে নিয়ে মুন্সিগঞ্জে তার শ্বশুরবাড়িতে আশ্রয় গ্রহণ করেন। সেখানে গেলে হামিদ কাকুর লঞ্চ আমাদের নিরাপদ স্থানে নিয়ে যাবে। মুন্সিগঞ্জে যাওয়ার প্রস্তুতি নেওয়ার ফাঁকেই আমি রুবি ভাবির বাবা লুৎফর রহমান কাকুকে জিজ্ঞেস করলাম পথে পড়ার জন্য তার লাইব্রেরি থেকে কোনো বই নিতে পারি কিনা। জনাব লুৎফর রহমান, যিনি নিজে ছিলেন বিদ্বান ও পণ্ডিত মানুষ, আমার বই পড়ার আগ্রহ দেখে খুশি ভরেই সম্মতি দিলেন। তার লাইব্রেরি থেকে যে বইটা সেদিন তুলেছিলাম সেটির নাম টলস্টয়ের সেরা গল্প। খবর পেয়ে আম্মা আমাদের সঙ্গে নিয়ে হামিদ কাকুর শ্বশুর বাড়িতে গেলেন। সেখানে এক রাত কাটানোর পর তার শ্যালক অনুমামা ও রুহুল আমিন ভাইসহ ছোট্ট একটি লঞ্চ আমাদের নিয়ে রওনা হলো পদ্মা নদীর তীরবর্তী বানরি গ্রামের উদ্দেশ্যে। প্রাইভেট লঞ্চে একসঙ্গে এতগুলো তরুণের উপস্থিতি সন্দেহের সৃষ্টি হতে পারে। এই কারণে আম্মার পরামর্শ অনুযায়ী হাসান ভাই ও ফারুক ভাই শহরে ফিরে গেলেন। এক অতি দরিদ্র মুচি সাইমনের গৃহে আশ্রয় নেওয়ার প্রথম দিনটিতেই শীতার্ত ও ক্ষুধার্ত মাইকেল আবিষ্কার করেন প্রথম মহাসত্যকে। মানুষের মাঝে কি রয়েছে?
মানুষের মাঝে রয়েছে ভালোবাসা। অতি স্বার্থপর ও আত্মকেন্দ্রিক মানুষও তার ভেতরও লুকায়িত ভালোবাসার স্পর্শে সোনার মানুষে পরিণত হতে পারে। দ্বিতীয় মহাসত্যটি তিনি আবিষ্কার করেন ছোট দুটি যমজ বালিকার সঙ্গে পুনরায় সাক্ষাতের মাধ্যমে। স্রষ্টার আদেশে তিনি পৃথিবীতে গিয়েছিলেন সদ্য জন্ম নেয়া ওই শিশু দুটির মায়ের জান কবজ করার জন্য। মাতৃহারা শিশু দুটিকে কে লালন পালন করবে, এই চিন্তার উদ্রেক হয় তিনি মায়ের জান কবজ না করেই স্বর্গে প্রত্যাবর্তন করেন। স্রষ্টা তাকে দেখান যে যিনি অতি ক্ষুদ্র কীটপতঙ্গেরও লালন পালন করে থাকেন, তার পক্ষে এই দুটি শিশুর প্রতিপালনের ব্যবস্থা করাও অসম্ভব নয়। মাইকেল ফিরে আসেন পৃথিবীতে। সদ্য জন্ম নেওয়া যমজ কন্যার মার প্রাণ হরণ করে যখন স্বর্গের পথে রওনা হন, তখন তার বিশাল ডানা দুটি খসে পড়ে। আপনা আপনিই আত্মা স্বর্গে চলে যায়। স্রষ্টার প্রথম আদেশ লঙ্ঘন করার জন্য এবং তার মহাপরিকল্পনার অংশ হিসেবে মাইকেলকে পৃথিবীতেই রয়ে যেতে হয় তিনটি মহাসত্যকে খুঁজে বের করার জন্য। এই সত্যগুলো জানার মধ্যেই তার প্রায়শ্চিত্ত হবে। দ্বিতীয় মহাসত্যটিকে খুঁজে পান ওই যমজ বাচ্চা দুটিকে দেখে। মাতৃহারা বাচ্চা দুটির হাত ধরে তাদের জন্য নতুন জুতার অর্ডার দিতে এসেছিলেন তাদের পালক মা। তার নিজ সন্তানের মৃত্যুতে ব্যাকুল ওই মা গভীর স্নেহে বরণ করেন দুই শিশুকে। মেয়েদের প্রতি তার গভীর ভালোবাসা দেখে মাইকেল অনুধাবন করেন দ্বিতীয় মহাসত্যকে। মানুষ বাঁচে কিসে? মানুষ বাঁচে ভালোবাসার স্পর্শে। তৃতীয় মহাসত্যটি তিনি খুঁজে পান এক আত্মগর্বে গর্বিত ধনী ব্যক্তির আচরণের মধ্য দিয়ে। ওই ব্যক্তি পার্টিতে যাওয়ার জন্য মূল্যবান চামড়ার একজোড়া জুতার অর্ডার দিতে সাইমনের কাছে এসেছিলেন। মাইকেল সেই মুহূর্তে ওই ধনী খদ্দেরের পেছনে দেখতে পেয়েছিলেন মৃত্যুর দূতের ছায়া। তৃতীয় মহাসত্যটির দ্বার এভাবেই উন্মোচিত হয়। মানুষ কি জানে না? মানুষ জানে না তার মৃত্যু কখন হবে, অথচ সেই ক্ষণস্থায়ী জীবন নিয়ে কত পরিকল্পনা, কত আস্ফালন। তিনটি মহাসত্যের আলোকে আলোকিত মাইকেলের প্রায়শ্চিত্ত সম্পন্ন হয়। তিনি ফিরে যান স্বর্গে। টলস্টয়ের অন্য গল্পটিও আমার মনকে নাড়া দেয়। গল্পটির নাম একজন মানুষের জন্য কতটুকু জমির প্রয়োজন। গল্পটি এক ধনী সম্পদলোভী মানুষকে কেন্দ্র করে। মানুষটির মধ্যে জমি ক্রয়ের নেশা ছিল প্রবল। সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত পায়ে হেঁটে সে যতটুকু জমি ভ্রমণ করবে তার সবটুকুই সে পাবে। বিক্রেতাদের এই প্রস্তাবে সে রাজি হয়ে যায় মহাফূর্তিতে। অল্প জমি ভ্রমণ করে তার আশ মেটে না। আরও জমি লাভের আশায় সে ব্যাঘ্র পদাচারণে ঘর্মাক্ত কলবরে জমির সীমানাকে বৃদ্ধি করে। সূর্যাস্তের সময় সে বিশাল জমির মালিক বনে যায়, কিন্তু সম্পদ আর ভোগ করা হয়ে ওঠে না। জমির লোভে শরীরের সব শক্তি নিঃশেষিত এই মানুষটি হঠাৎই মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাস্তবিক তার জন্য ততটুকু জমিরই প্রয়োজন ছিল যতটুকু দিয়ে তার শেষ শয্যা রচিত হয়েছিল। গল্পের জগৎ থেকে বাস্তবে ফিরে আসি বৃষ্টির প্রচণ্ড ঝাপটায় একাকার হয়ে। আকাশ আধার হয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি নেমেছে। ঝড় বৃষ্টির দাপটে আমাদের লঞ্চ টলমল করে দুলছে। লঞ্চের খোলা জানালা দিয়ে বৃষ্টির পানি ঢুকছে অবিরাম। কুল কিনারাহীন পদ্মার ঢেউ ফুসে ফুসে উঠছে। মনে হলো এই যাত্রায় পদ্মা নদীতেই আমাদের সলিল সমাধি ঘটবে। আমাদের লঞ্চটি একসময় দুলতে দুলতে জনমানবহীন পদ্মার এক চরে আটকে গেল। ঝড় থেমে যাওয়ার পর রুহুল আমিন ভাই একবার স্টিয়ারিং হুইল ধরে লঞ্চ চালকের আসন গ্রহণ করলেন, আর অনুমামা লাফ দিয়ে নেমে গেলেন পানিতে। রশির অভাবে আম্মার কিছু শাড়ি পেঁচিয়ে তা লঞ্চের সঙ্গে বেঁধে অনুমামা টানতে থাকলেন। উদ্দেশ্য চড়া থেকে লঞ্চকে পানিতে নামানো। আমরা সকলে সাধ্যমতো সহায়তা করলাম লঞ্চটিকে চড়ামুক্ত করার জন্য। শেষ অবধি লঞ্চটি আবারও পানিতে ভাসল। বিজন সন্ধ্যায় আমরা উপস্থিত হলাম বানরি নামে অজানা গ্রামে। আমাদের আশ্রয়দাতা আওয়ামী লীগের এক সমর্থক, এক অতি সজ্জন গৃহস্থ। সেই বাড়িতেই হামিদ কাকু রয়েছেন পরিবার সহ। তার দুই ছোট ছেলে বিপু ও অপু। একমাত্র কন্যা আমাদের সমবয়সী বন্ধু ইভাকে পেয়ে আমরা খুব খুশি হলাম। হামিদ কাকু অতি উৎসাহে মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের বলিষ্ঠ ভূমিকা সম্বন্ধে আমাদের অবহিত করলেন। বানরি গ্রামে কয়েকদিন থাকার পর আমাদের ক্ষণস্থায়ী এই ঠিকানা আবার বদল হলো। এবার ওই একই লঞ্চে মুন্সিগঞ্জের সিরাজদি খান থানার রসুনিয়া গ্রামের উদ্দেশ্যে।
সেখানে আমাদের আশ্রয় দিলেন এক অতি সাহসী হিন্দু বিধবা, নাম রেণুকণা দে। তার একমাত্র পুত্র অজয় ও কন্যা সবিতাসহ তিনি এক দালান বাড়িতে থাকেন। আমরা সেখানে পৌঁছাবার পূর্বদিন তাদের প্রতিবেশী বাড়ির 11 জনকে পাকিস্তান বাহিনী দড়ি দিয়ে বেঁধে গুলি করে হত্যা করে। ওখানে যাওয়ার পর সন্ধ্যায় খবর এলো সিরাজদি খান থানার প্রধান বাজারে পাকিস্তানি সৈন্যরা ক্যাম্প স্থাপন করেছে। এই খবর শোনার পর আমাদের আশ্রয়দাতারা তাদের ধর্মীয় বইপত্র ও সকল নিদর্শন মাটির নিচে পুঁতে ফেললেন। আমাদের নিরাপত্তার জন্য ওই সাহসী নারী তার পুত্রসহ গোয়াল ঘরে সারা রাত জেগে পাহারা দিলেন। এই আশঙ্কা ও উদ্বেগপূর্ণ রাত্রে আমাদের মনে পড়ল গৃহশিক্ষক ভবেশ ছাড়ের কথা। তিনি বেঁচে আছেন তো? লক্ষ্মী পূজার সময় তিনি রিমি ও আমাকে তার বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন। ফেরার সময় তার বাবা মা আমাদের সঙ্গে দিয়েছিলেন এক রাশ তিল ও নারকেলের নাড়ু। পরদিন সকালে একটি দুঃখজনক সংবাদে আমাদের মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে পড়ল। পদ্মা নদীর পাড়ের সেই ছায়াঘরের শান্ত সবুজ বান্ড্রি গ্রামকে পাকিস্তান বাহিনী পুড়িয়ে ভস্ম করে দিয়েছে। আমাদের আশ্রয়দাতা সেই অতি সজ্জন গৃহকর্তাকে গুলি করে হত্যা করেছে রক্তলোভী হায়নার দল। রসুনিয়া গ্রাম থেকে পালানোর মুহূর্তে শুনলাম এক অসম সাহসী দেশপ্রেমিক তরুণের মৃত্যুর করুণ কাহিনী। সিরাজদি খান থানার বাজারে আগুন লাগিয়ে দিয়ে সৈন্যরা নিরীহ মানুষের গুলি করে হত্যা করছিল। এই তরুণ মৃত্যু ভয় উপেক্ষা করে জয় বাংলা বলে প্রতিবাদ করেছিল। পাকিস্তানি সৈন্যরা তাকে নদীর ঘাটে কোমর পর্যন্ত পানিতে নামিয়ে ব্যঙ্গ করে বলেছে, জয় বাংলা না, বল জয় পাকিস্তান। বেয়োনেটের আঘাতে তার শরীর লাল হয়ে উঠেছিল, পদ্মার পানিতে ধরেছিল আবিরের রং। মৃত্যুঞ্জয়ী তরুণ তার শেষ উত্তর জয় বাংলা ধ্বনি দিয়ে পদ্মার বুকে লুটিয়ে পড়েছিল। পরদিন রসুনিয়া গ্রাম থেকেও আমাদের পালাতে হলো। এরপর আরও কত গ্রাম যে আমাদের ঘুরতে হলো তার হিসেব নেই। মনে পড়ে আমরা অজান্তেই আশ্রয় নিয়েছিলাম এক পাকিস্তান সমর্থক দালালের বাড়িতে। ভোরবেলায় আম্মার ঘুম ভেঙে যায় পাশের ঘরের ফিসফিস শব্দে। সেই দালাল তার সাঙ্গপাঙ্গদের সঙ্গে সলা পরামর্শ করছিল হিন্দু অধ্যুষিত বিভিন্ন এলাকায় আগুন ধরানোর জন্য। তার কথাবার্তা আম্মা শুনে ফেলেন। সকাল হওয়া মাত্র আম্মা এক নৌকা ভাড়া করে আমাদের নিয়ে অন্যত্র চলে যান। পাকিস্তানি সেনাদের আক্রমণে গ্রামে অবস্থানও বিপজ্জনক হয়ে দাঁড়ালো। এই অবস্থায় আম্মা আমাদের সঙ্গে করে বুড়িগঙ্গা নদীপথে রওনা দিলেন ঢাকা শহরের পথে। পদ্মা থেকে বুড়িগঙ্গা জুড়ে ভেসে চলেছে শত শত মানুষের লাশ। অধিকাংশ লাশই একসঙ্গে দড়িতে বাঁধা এবং অনেক লাশের স্তূপের উপর চিল শকুন বসে রয়েছে। গান বোটে থাকা পাকিস্তানি সেনাদের সুতীক্ষ্ণ নজর এড়িয়ে আপদমস্তক বোরখার আড়ালে লুক্কায়িত আম্মার হাত ধরে আমরা লঞ্চঘাটে নামলাম। লঞ্চঘাট থেকে বেবি ট্যাক্সি করে সোজা বড়মামুর ধানমন্ডির 13/2 বাড়িতে এলাম। আমাদের অপ্রত্যাশিত আগমনে সকলে যার পর নয় খুশি হল। সমবয়সী মামাতো বোন শিরিন, নাসরিন ও ইয়াসমিনের সাথে আমরা উজাড় করে দিলাম গত 2 মাসের কাহিনী। আমাদের বড় মামাতো বোন কলেজ ছাত্রী লাইলি আপা সংগোপনে মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ রক্ষা করেছে জেনে পুলকিত হলাম, কিন্তু সেখানে থাকা সম্ভব হলো না। বড় মামুর বাড়ির আশেপাশে পাকিস্তানি সেনাবাহিনীর আস্তানা থাকায় সেখান থেকে আম্মা চলে গেলেন মগবাজারে আনার আপা ও সাইদ ভাইয়ের বাড়িতে। সাইদ ভাইয়ের বাড়িতেই শ্রীপুরের আওয়ামী লীগ নেতা রহমত আলীর সঙ্গে আম্মার যোগাযোগ হলো হাসান ভাইয়ের মারফত। তিনি সীমান্ত অতিক্রম করে কলকাতায় গিয়েছিলেন, আব্বুর সঙ্গে দেখা করে এসেছেন। 25 মার্চ রাতে বাড়ি ছাড়ার পর থেকে আব্বু আমাদের কোনো সংবাদই জানতেন না। রহমত আলীকে তিনি বলেছিলেন, যশোর বোর্ডিংয়ে হাসান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলেই আমাদের সংবাদ জানা যাবে। যদি আমরা বেঁচে থাকি তা হবে সুখের বিষয়, আর যদি আমাদের মৃত্যু ঘটে তাহলে আব্বু সান্ত্বনা খুঁজবেন মুক্তিযুদ্ধের মধ্যে। রহমত আলী ভাই আমাদের কাছে এলেন মুক্তির দূত হয়ে। 21 মে তার সঙ্গে আমরা রওনা দিলাম সীমান্তের পথে। সঙ্গে তার শ্যালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিকম অনার্স বর্ষের ছাত্র শফিকুল ইসলাম তালুকদার। 5 মাসের অন্তঃসত্ত্বা আনারাপা চোখের পানি ফেলতে ফেলতে আমাদের বিদায় দিলেন। আবার কবে দেখা হবে কেউই জানি না। রহমত আলী ভাইয়ের সঙ্গে এবারের যাত্রার অভিজ্ঞতা ছিল অন্যরকম। এবারে আর ঘূর্ণি পাকের মতো এ গ্রাম ও গ্রাম, এবাড়ি ও বাড়ি আশ্রয়ের সন্ধানে ঘুরে বেড়ানো নয়।
এবার আমাদের স্থির লক্ষ্য যে করে হোক সীমান্ত পার হওয়া। রহমত আলী ভাই তার চেনা পথেই আমাদের আগরতলা নিয়ে গেলেন। পথে যেতে যেতে নানার কথা খুব মনে পড়ছিল। আমাদের ধানমন্ডির বাড়িতে পাকিস্তানি সেনাদের ক্যাম্প বসেছে, সেখানে নানা গৃহবন্দী হিসেবে দিন যাপন করছেন। খুব ইচ্ছে করছিল এক নজর নানাকে দেখে যাই, কিন্তু মিলিটারির হাতে ধরা পড়ার আশঙ্কা পদে পদে। নানা ও আমাদের সবারই জীবনের ঝুঁকি, যদি একবার আমাদের পরিচয় ফাঁস হয়ে যায়। ডোমরাঘাট, কাঁচপুর, বৈদ্যের বাজার হয়ে আমাদের লঞ্চ একসময় ভেড়ে এক নিটোল সুন্দর গ্রামে। কুমিল্লা জেলায় অবস্থিত এই গ্রামটির নাম রামচন্দ্রপুর। নদীর তীরবর্তী এক তরুণ ওয়াইল্ডলাইফ অফিসারের গৃহে আনারাপার রান্না করা খাবার আমরা ভাগাভাগি করে খেলাম। ওই তরুণ অফিসার তার ছোট্ট কেরোসিনের চুলায় বড়দের জন্য চায়ের পানি বসালেন। চা পর্ব শেষ হতেই আমরা আবার ছুটলাম। যাত্রাপথে দেখা হলো সিরাজউদ্দিন ওরফে তেজগাঁও থানার শিলু দারোগার সঙ্গে। তিনি ছিলেন অসহযোগ আন্দোলনের এক সক্রিয় কর্মী এবং গোপনে আব্বুর কাছে নিয়ে আসতেন পাকিস্তান প্রশাসনের গোপন খবর। আমাদের দুই বোনকে তিনি চিনতেন। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথের মধ্যে তিনি আমাদের আবিষ্কার করলেন এবং সানন্দে আমাদের গাইড রূপে দুর্গম যাত্রাপথের সঙ্গী হলেন। ওই এলাকার এক আওয়ামী লীগের MN এর বাড়িতে সন্ধ্যায় আশ্রয় নিলাম, কিন্তু মাঝরাতেই আম্মার ডাকে ঘুম ভেঙে গেল। তক্ষুনি ওই গ্রাম ছাড়তে হবে। খবর এসেছে যে মিলিটারিরা খুব শীঘ্রই গ্রামে আক্রমণ চালাবে। গাঢ় আধারে আমরা পথ পাড়ি দিলাম। আম্মার ভাঙা পা জোড়া লাগলেও দ্রুত হাঁটার মতো শক্তি সেই পায়ে তখনও ফিরে আসেনি। তারপরও তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে যত দ্রুত হাঁটা সম্ভব হেঁটে চললেন। হাঁটতে হাঁটতে অন্ধকারে আমার হাতে হাত রেখে বললেন, ভয় করো না, এক মনে হামিম হামিম পড়ে শরীরের চারপাশে ফু দিয়ে যাও, কারো সাধ্য নেই ক্ষতি করার। আম্মা এত দৃঢ় প্রত্যয়ের সঙ্গে কথাটি বললেন যে আমি নির্ভয়ে কোরআনের এই রহস্য আবৃত শব্দটি পড়তে পড়তে সম্মুখে এগোতে থাকলাম। ওই বাড়ির দুটি মুক্তিযোদ্ধা তরুণ মোস্তফা ও মোশাররফ ভাই সোহেল ও মিমিকে কাঁধে করে আমাদের নিয়ে গেলেন নদীর ঘাটে। এরপর নৌকা করে ভিন্ন এক গ্রামের বাজারে পৌঁছালাম খাবার কেনার জন্য। তক্ষুনি আমরা জানতে পারলাম যে রামচন্দ্রপুর গ্রামটি পদ্মা তীরের বানরি গ্রামের মতোই ভস্মীভূত হয়ে গিয়েছে। সীমান্ত পাড়ি দেওয়ার পথে আমাদের প্রথম বাধা ছিল C&B পুল। ওই পুলের উপর দিয়েই মিলিটারি জিপ যাতায়াত করে এবং অস্ত্রধারী সেনারা টহল দিতে থাকে। সেই পুলের নিচ দিয়েই আমাদের পার হতে হবে অতি সন্তর্পণে। কোনো কোনো কৃষক ডিঙি করে চলছে, আবার কোনো কৃষক প্রাণ হাতে করে কোমর পানিতে নেমে পুলের চারধারে জুড়ে বাড়ন্ত সবুজ ধান ও পাট ক্ষেতের পরিচর্যা করছে। মাঝে মাঝে পুলের উপর থেকে এলোপাতাড়ি গুলি চালানো হয়। তখন কৃষকেরা পানির মধ্যে মাথা গুঁজে লুকানোর চেষ্টা করে। আমাদের কিছু দূরে ক্ষেতের পাশ দিয়ে বেশ কয়েকটি লাশ ভেসে যেতে দেখলাম। এরই মধ্যে আমাদের ডিঙি ছেড়ে আমরা দুই দলে ভাগ হয়ে কোমর পানিতে নেমে পড়লাম। সামনের দলে মাঝির সঙ্গে রিমি, আমি ও রতন ভাই, আম্মা, সোহেল, মিমি সহ পেছনের দলে। একসঙ্গে সবাই যাতে মারা না যায় সেজন্যে আম্মা এই ব্যবস্থা করেছেন। পুলের ঠিক নিচেই এক গর্তের মধ্যে রতন ভাই ও আমি পড়ে গেলাম। আমরা কেউই সাঁতার জানি না এবং গর্তের কারণে ওই জায়গায় পানি ছিল বেশ গভীর। ঢকঢক করে পানি গিলতে গিলতে আমরা ডুবতে লাগলাম। ক্ষণিকের মধ্যেই মনে হলো পাকিস্তানি সেনাদের হাতে নয়, এই পুলের নিচেই পানির মধ্যেই আমাদের সলিল সমাধি ঘটবে। C&B পুল পার হওয়ার সময় আম্মা এক অলৌকিক দৃশ্য দেখতে পান। এক সাদা দাড়িওয়ালা ও সাদা পোশাক পরিহিত জ্যোতির্ময় বৃদ্ধ আম্মার মাথায় হাত রেখে অভয় দিচ্ছেন। মুহূর্তের মধ্যেই আম্মার মনের ভেতরে জমে থাকা সব আশঙ্কা দূর হয়ে যায়। এই একই বৃদ্ধকে তিনি দেখেছিলেন 25 মার্চ রাতে। পাকিস্তানি সৈন্যরা যখন তাণ্ডব লীলা করে ধানমন্ডির বাসা আক্রমণ করে, তখনই আতিয়া কাকির পাশে দাঁড়ানো আম্মা ওই জ্যোতির্ময় বৃদ্ধকে তার মাথার উপর হাত রেখে অভয় দিতে দেখলেন। দৃশ্যটি মাত্র কয়েক সেকেন্ডের। তারপরই আম্মা গভীর প্রত্যয়ে আতিয়া কাকিকে বললেন, ভয় নেই আতিয়া, মিলিটারিরা আমাদের ক্ষতি করতে পারবে না। জীবনের বাঁকে বাঁকে সঞ্চিত এমন অলৌকিক ঘটনার পসরা নিয়ে আমরা এগিয়ে চলি সম্মুখে। আরও কিছু গ্রাম, আরও কিছু প্রতিরোধ ও প্রতিবন্ধকতা অতিক্রম করে
আমরা ধাবমান হই রেল লাইনের দিকে। রেল লাইনটি হল আমাদের সর্বশেষ প্রতিবন্ধক। এই বিভীষিকাময় রেল লাইনের একটু দূরেই পাকিস্তানি বাহিনীর ক্যাম্প, ও সেখানে প্রচণ্ড রকমের যুদ্ধ চলছে। রেল লাইনের দিকে ধাবমান রিমি ও আমি হঠাৎই বিচ্ছিন্ন হয়ে পড়লাম আমাদের দল থেকে। আমাদের সঙ্গে পোটলাপুটলি কাঁধে নিয়ে দৌড়াচ্ছে হাজার হাজার সহায় সম্বলহীন ভীত সন্ত্রস্ত মানুষ। সন্তান সম্ভবা এক কিশোরী প্রসব যাতনায় লুটিয়ে পড়ল পথের ধারে। আর্তনাদরত সেই কিশোরীর পাশে এসে দাঁড়ালো আরেক নারী, কোলে তার ক্রন্দনরত শিশু। তার মধ্যেও সে সন্তান সম্ভবা কিশোরীটিকে সাহায্য করবার চেষ্টা করছে। স্রোতের মতো মানুষের ধাক্কায় আমি এগিয়ে চললাম সামনের দিকে। ওই দুই নারী পেছনে মিলিয়ে গেল। আমার আশেপাশে মানুষের কণ্ঠ থেকে একটি চিৎকারই বারবার শুনতে পাচ্ছিলাম, বর্ডার বর্ডার। মাথার ওপরে গনগনে সূর্য, নিচে হাজারো শরণার্থীর ভিড়ে আমরা ছুটছি বর্ডারের সন্ধানে। যেন বর্ডার পেরোলেই আমরা পৌঁছে যাব কোনো অলৌকিক শান্তিরাজ্যে। তৃষ্ণায় রিমি ও আমার গলা শুকিয়ে কাঠ। দৌড়াতে দৌড়াতে পা যখন আর চলে না, মাথা ঝিমঝিম করছে, ঠিক সেই মুহূর্তে কে যেন বলল, ওই দেখা যায় বর্ডার। বিস্ময়ে বিমূঢ় হয়ে আমরা তাকালাম সবুজ ঘাসের জমিনে রাখা একখণ্ড সাদা পাথরের দিকে। ওই পাথর খণ্ডটির ওদিকে ভারতের শুরু। আমরা তখনও বাংলাদেশের সীমানায় দাঁড়িয়ে রয়েছি হতভম্বের মতো। বর্ডার বলতে উঁচু লোহার বিশাল কোনো গেট বা দেওয়ালের ছবি আমার মনে অঙ্কিত ছিল। তার বদলে কিনা এই ছোট্ট পাথরখণ্ড। ভারত ও বাংলাদেশের সীমানার চিহ্নরূপী এই ছোট্ট পাথর খণ্ডটি অতিক্রম করলেই আমরা পৌঁছে যাব ভারতে, নিরাপদ স্থানে। অথচ মনের মধ্যে স্ফীত হওয়া একরাশ অনুভূতির জোয়ারে প্লাবিত আমাদের হৃদয়ের দৃষ্টিতে সীমানার ওই ক্ষুদ্র চিহ্নটি ছিল এক অসীম প্রতিবন্ধক। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে যেতে হবে স্বেচ্ছায় নয়, প্রাণ রক্ষার্থে। সেজন্যই বাংলাদেশের সীমানার শেষ প্রান্তে দাঁড়িয়ে মনে হলো আমার জীবন প্রাণ সবই যেন রেখে গেলাম বাংলাদেশের মাটিতে। রিমি ও আমি অশ্রুর প্লাবনে সিক্ত হয়ে পার হলাম সীমানা। মনে মনে বললাম, বিদায় প্রিয় বাংলাদেশ। আবার কবে দেখা হবে কে জানে। দিনটি ছিল 25 মে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। আগরতলা সীমান্তবর্তী এই জায়গাটির নাম বক্সনগর। এই বক্সনগরের প্রাইমারি স্কুলের সামনের এক বিশাল দিঘি থেকে রিমি ও আমি আজলা ভরে পানি খেলাম। আর একটু হেঁটে দেখি পোস্ট অফিসের পাশে একটি টিউবওয়েল। সেখান থেকে আবারও পানি খেলাম। পিপাসা যেন মিটতেই চায় না। আরও কিছু দূর হাঁটার পর দেখি আম্মা এক বিশাল কাঁঠাল গাছের নিচে বসে আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা দৌড়ে আম্মা, আমেনা, মিমি ও সোহেলের সঙ্গে মিলিত হলাম। আম্মার মাথা ভর্তি জটা, ডান হাতের মুঠোয় তিনি বাংলাদেশের মাটি ধরে রেখেছেন। আমাদের সবার পরনে ছিন্ন ভিন্ন ময়লা কাপড় এবং সবাই দারুণ ক্ষুধার্ত। এক সদয় গৃহিণী আমাদের খই, গুড় ও ছাতু দিয়ে ভারতের মাটিতে আপ্যায়ন করল। আমাদের দলের কে একজন সোৎসাহে বলল, আর ভয় নেই, এখন আমরা ইন্ডিয়াতে পৌঁছে গেছি। আমি আম্মার কানের কাছে মুখ নিয়ে বিস্ময় ভরা কণ্ঠে প্রশ্ন করলাম, আম্মা, ইন্ডিয়াতেও কি কাঁঠাল গাছ হয়? ভৌগোলিক অবস্থা সম্বন্ধে নিদারুণ অজ্ঞ মেয়েটির কথা শুনে আম্মা ওই অবস্থার মধ্যেও হেসে উঠলেন। ইন্ডিয়া বলতে নানা, মামা ও আম্মার মুখে কলকাতার ছাত্রাবাস, বেকার হোস্টেল, ইসলামিয়া হোস্টেল, মানুষ টানা রিক্সা, গড়ের মাঠ, রাইটার্স বিল্ডিং ও ভীমনগর সন্দেশের কথা বুঝতাম। তার মধ্যে আম ও কাঁঠাল গাছের কোনো বিবরণ ছিল না। বিস্ময় কাটিয়ে উঠে দেখি মাটি ও প্রকৃতির মধ্যে কি নিবিড় মিল। অমনটি যদি মানুষের মধ্যেও পাওয়া যেত। বক্সনগরের শরণার্থী শিবিরটি আম্মা আমাদের নিয়ে ঘুরে দেখালেন। কঙ্কাল সার শিশুদের দুর্দশা দেখে চোখ বেয়ে পানি আপনিই ঝরতে লাগল। সহায় সম্বলহীন ভিটে মাটি ছাড়া মানুষদের আম্মা আশ্বাস দিলেন, তাদের দুঃখের দিনের অবসান আর বেশি দূরে নেই। দেশ হানাদার মুক্ত হবেই।
আগরতলা সার্কিট হাউসে দেখা হলো নারায়ণগঞ্জ আওয়ামী লীগের MNA শামসুজ্জোহা কাকু ও তার পরিবারের সঙ্গে। তার 2 মেয়ে নিগার আপা ও নার্গিসের সঙ্গে ভাব হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যেই। সীমান্ত পার হওয়ার 2 দিন পর 27 মে আমরা মালবাহী কার্গো বিমানে চড়ে কলকাতার দমদম এয়ারপোর্টে পৌঁছলাম। সেখান থেকে বাংলাদেশ মিশনের হাই কমিশনার হোসেন আলী সাহেবের পার্ক সার্কাসের বাসভবনে পৌঁছালাম পড়ন্ত বিকেলে। বাসভবনটির সঙ্গেই বাংলাদেশ মিশন। 17 এপ্রিল বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ গ্রহণের পরদিন 18 এপ্রিল কলকাতায় নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার হোসেন আলী তার মিশনের সকল কর্মচারী সহ আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য ঘোষণা করলেন। এর আগে 15 এপ্রিল আব্বু গোপনে হোসেন আলীর সাথে দেখা করে তাকে বাংলাদেশের পক্ষে থাকতে রাজি করান। এ বিষয়ে মইদুল হাসান লেখেন, হোসেন আলী এবং ডেপুটি হাই কমিশনে নিযুক্ত সব বাঙালি যাতে 18 এপ্রিল একযোগে বাংলাদেশ সরকারের পক্ষে তাদের আনুগত্য পরিবর্তন করেন তার ব্যবস্থাটি সম্পন্ন হয় 2 দফা বৈঠকে। হোসেন আলী সাহেব তার স্ত্রী ও ছেলে মেয়ে আমাদের সাদরে অভ্যর্থনা জানালেন। কার্গো বিমানে করে কলকাতায় পৌঁছাতে আমাদের প্রায় 9 ঘন্টা সময় লেগেছিল। সারাদিনের ভ্রমণের ধকলে ও অনাহারে বিধ্বস্ত আমরা গোসল ও খাওয়া দাওয়া সারার সঙ্গেই বিছানায় ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ ঘুমানোর পর ঘুম ভেঙে গেল। মনে হলো আম্মা যেন ধাক্কা দিচ্ছেন। ধড়মড় করে উঠে বসলাম। এক মুহূর্তের জন্য মনে হলো মিলিটারি বোধহয় আক্রমণ করতে আসছে, এক্ষুনি পালাতে হবে। কিন্তু না, এ তো বাংলাদেশ মিশন। ভাই বোনেরা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। আম্মা এপাশ ওপাশ করছেন, আমি পা টিপে টিপে বারান্দায় বেরিয়ে পড়লাম। কেমন এক অস্থিরতায় ঘুম আর এলো না। হোসেন আলী সাহেবের তরুণী কন্যা ও আমার সমবয়সী ছেলে জ্যাক জিজ্ঞেস করল, গান শুনবে? আমি মাথা নেড়ে সায় দিলাম। তারা উৎসাহ ভরে রেকর্ডে শিল্পী আংশুমান রায়ের সেই হৃদয় আলোড়িত করা গানটি ছেড়ে দিল। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় ও সমর দাসের সুরে আংশুমান রায়ের এই গানটি প্রথম শুনি আমাদের দরদরিয়া গ্রামের মন্ত্রিসভার শপথ গ্রহণের অনুষ্ঠানের প্রারম্ভে। আকাশবাণী থেকে এই গানটি প্রচারিত হয়েছিল। পরদিন সন্ধ্যায় রিমির সঙ্গে বাংলাদেশ মিশনের 7 মার্চের অগ্নিঝরা বক্তৃতা এই গানটি আবার শোনার ও শিল্পী আংশুমান রায়কে দেখার সৌভাগ্য হয়। গান শেষ হওয়ার পর রাতে আমি মিশনের বারান্দায় সোফায় বসে ম্যাগাজিন পড়ছিলাম। একটি পত্রিকায় বেগম হোসেন আলীর সাক্ষাৎ ছাপা হয়েছিল। বগুড়া জেলার এই নম্রভাষী মহিলা স্বাধীনতা যুদ্ধের সপক্ষে বাংলাদেশ মিশনের সকলকে যেভাবে অনুপ্রেরণা জুগিয়েছিলেন ও তার স্বামীকে সহায়তা করেছেন সেই বিষয়ের উপরই সাক্ষাৎকারটি ছিল। সেটা পড়ার সময় হঠাৎ দেখি বারান্দার দরজা দিয়ে হোসেন আলী সাহেবের সঙ্গে আব্বু প্রবেশ করছেন। আমি বিস্ময়ে ও আনন্দে সোফা ছেড়ে উঠে দাঁড়ালাম। আব্বু এগিয়ে এসে আমার মাথায় হাত বোলালেন। হোসেন আলী সাহেব নিজেই গেলেন আম্মাকে আব্বুর আসার সংবাদটি জানাতে। এদিকে আব্বু আমাকে নিয়ে সোফায় বসে প্রথমেই জানতে চাইলেন আমাদের কাপাসিয়া এলাকার মানুষের তৎপরতা সম্বন্ধে। আব্বুর প্রশ্নের উত্তর দিতে গিয়ে মনে হলো এক নিমেষেই আমি যেন 11 থেকে 21-এ পদার্পণ করেছি। আব্বুর সঙ্গে আমার জীবনের বিরল কয়েকটি মিনিটের একান্ত আলাপের বিষয়বস্তু ছিল তার ধ্যান, জ্ঞান, প্রাণ, মুক্তিযোদ্ধার সাফল্য ও বীর মুক্তিযোদ্ধাদের কেন্দ্র করে। আমি সোৎসাহে এক নিঃশ্বাসে গড় গড় করে বলে গেলাম আমাদের কাপাসিয়া থানা থেকে অসীম সাহসী তরুণ মুক্তিযোদ্ধাদের অস্ত্র নেওয়ার কাহিনী। 10 এপ্রিল আব্বু তার প্রথম বেতার ভাষণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠনের ঘোষণা দিয়ে জাতীয় ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেন। ঠিক সেই দিনই আমাদের এলাকার যুব তরুণরা লড়াই করার জন্য কাপাসিয়া থানা থেকে অস্ত্র লুট করে আমাদের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেন। একই দিনে ঘটে যাওয়া দুটো ঘটনা কাকতালীয় হলেও এই অস্ত্র লুটের ঘটনাটির মধ্য দিয়ে এলাকাভিত্তিক নতুন ইতিহাসের জন্ম হয়। তরুণদের মধ্যে ব্যাপক আশা ও উদ্দীপনার সঞ্চার ঘটে। ইংরেজ আমলে বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম পুলিশ লাইনের অস্ত্রাগার লুণ্ঠনের বিপুল সাড়া জাগানো কাহিনীটি শুনে মনে হতো যে স্বদেশ মুক্ত করার সংগ্রামে লুণ্ঠিত অস্ত্র তো বাস্তবিক উদ্ধারকৃত অস্ত্রই। 41 বছর পর ওই একই এপ্রিল মাসের এক ঘন সন্ধ্যায় পাকিস্তানি সেনাবাহিনীর হাত থেকে স্বদেশ মুক্ত করার লক্ষ্যে কাপাসিয়া থানা থেকে অস্ত্র লুণ্ঠনকারী দুঃসাহসিক যুব তরুণদের মধ্যে ছিল
ফজলুর রহমান, মাহমুদুল আলম খান বেনু, কামাল উদ্দিন নান্নু, কামাল মিয়া, নুরুল ইসলাম, শহীদুল্লাহ, ওবায়দুল্লাহ, নুরুন্নবী খসরু, বজলুর রশিদ মোল্লা, আব্দুল আওয়াল প্রমুখ। অস্ত্র লুণ্ঠন করার পর তারা শীতলক্ষ্যা নদীর পার হয়ে চরখামের স্কুলে অস্ত্র প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করেন। পাকিস্তানি সেনাবাহিনীর হামলা এড়াতে গিয়ে তারা পরে ওই স্থান ছেড়ে উত্তর খামেরে ক্যাম্পটি স্থাপন করেন। কিন্তু সেখানেও বেশি দিন থাকা সম্ভবপর না হওয়ায় তারা রায়ত ইউনিয়নের কাপালেশ্বর হাই স্কুলে ক্যাম্প স্থাপন করেন। এই ক্যাম্পটিতে প্রচুর মুক্তিপাগল তরুণের সমাগম ঘটে এবং এখান থেকেই MNA ফকির শাহাবুদ্দিনের নেতৃত্বে তারা উচ্চ প্রশিক্ষণের জন্য মে মাসের শেষে ভারত গমন করেন। একই সময়ে আমরাও সীমান্ত পার হই। আব্বু খুব মনোযোগের সঙ্গে আমার কথা শুনছিলেন। সেদিন আমার খবরের ঝুলি থেকে শুধু 10 এপ্রিলের অস্ত্র লুণ্ঠনের সংবাদটি আব্বুকে বলতে পেরেছিলাম। একটু পর লম্বা বারান্দার ওপাশে গেস্ট রুমের দরজা খুলে গেল হোসেন আলীর টোকায়। আব্বু তক্ষুনি সোফা ছেড়ে গেস্ট রুমের দরজার দিকে হাঁটা শুরু করলেন। তিনি রিমি এবং আমার মাথায় আবারও হাত বোলালেন। ঘুমন্ত মিমি ও সোহেলকে এক নজর দেখলেন। তারপর আধা খোলা দরজার সামনে দাঁড়িয়েই আম্মার সঙ্গে সামান্য সময় কথা বললেন। যে আব্বুকে দেখার জন্য, তার কথা শোনার এবং আমাদের এই 2 মাসের শিহরণ জাগানো অভিজ্ঞতাগুলো তাকে বলার জন্য আমরা অধীর, সেই আব্বু এলেন ক্ষণিকের অতিথি হয়ে। কথাও বললেন খুব সংক্ষিপ্ত আকারে। আম্মা সেই গভীর রাতের অভিজ্ঞতাকে আমার কাছে দেওয়া লিখিত এক সাক্ষাৎকারে প্রকাশ করেছিলেন বহুকাল পর, গভীর আবেগ ভরা হৃদয় দিয়ে। তার ভাষায়, আমার জীবন ও ঐতিহাসিক যুগসন্ধিক্ষণে মিলনের মুহূর্তে তাজউদ্দিনের নির্ভুল সিদ্ধান্তের অমোঘ ঘোষণা, গাঢ় ক্লান্তির ঘোরে প্রায় অসচেতন অবস্থায় প্রতিটা মুহূর্ত যেন কেটে যাচ্ছে, এই বুঝি এসে পড়লেন। রাত্রি 1:20 সময় তিনি এসে পৌঁছলেন ওই বাড়িতে। দরজায় টক টক টোকা দেওয়ার শব্দে ধড়মড়িয়ে দরজা খুলতেই দেখি হোসেন আলী। উদ্বিগ্ন স্বরে তাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি আসেন নাই? কথা শেষ হওয়ার আগেই তিনি জবাব দিলেন, স্যার এসে গেছেন। করিডোরের ওপাশে দৃষ্টি ফেলতেই দেখি তাজউদ্দিন আমার দিকে এগিয়ে আসছে। প্রায় 1 ফিট দূরে থাকতেই দাঁড়িয়ে গেলেন। আমি যেন হতভম্ব, অবাক দৃষ্টি নিয়ে তার মুখের দিকে তাকিয়ে আছি। তিনি থমকে গেলেন। সেই মুখে কি দেখেছিলাম অমন গভীর রাতে? ফেলে আসা 2 মাসের ভয়ঙ্কর ঘটনাবলীর যে মর্মান্তিক বর্ণনা নিজ মুখে তাকে শোনাবো বলে যে ছক প্রায় নিশ্চিতভাবে সজ্জিত ছিল আমার মনে, বাস্তবতার অসাধারণ শক্তি নিমেষে তা যেন আড়াল করে দিল। তাকে ছোঁয়া যায় না। সে যেন তখন মানুষরূপের এক অসাধারণ মহামানব। দুজনের দৃষ্টি বিনিময়ের সময়কালটা ছিল 10 থেকে 15 সেকেন্ড। অতি দ্রুত আর একটু কাছে সরে এসে বললেন, শোনো, আমি 6-7 মিনিট সময় হাতে নিয়ে এসেছি। এখন আমাদের মুক্তিযুদ্ধ চলছে। আমরা এক্সাইলে সরকার গঠন করেছি। আমি এবং ক্যাবিনেটের অন্য 4 জন মন্ত্রী শপথ গ্রহণ করেছি যে দেশ পাকিস্তানি সেনামুক্ত করে স্বাধীন সার্বভৌম দেশ প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা কেউ ফ্যামিলির সঙ্গে থাকব না। আর একটা কথা, কালকেই এখান থেকে তোমাদের অন্য বাড়িতে সরিয়ে ফেলা হবে, কারণ এটা সরকারি অফিসারের বাসা। বলেই তিনি ঘড়ির দিকে তাকালেন। এই সময়কালটা ছিল 5 থেকে 6 মিনিট। তারপর আমরা হোসেন আলী সাহেবের সরকারি বাসভবন ত্যাগ করে পার্ক স্ট্রিটের কোহিনূর ম্যানসনের 4 তলা ফ্ল্যাটে উঠলাম। এই ফ্ল্যাটটিতে আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা এবং পরবর্তীতে ন্যাশনাল আওয়ামী পার্টির প্রতিষ্ঠাতা, আইয়ুব বিরোধী আন্দোলনের অগ্রণী ও মজলুমদের নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব থাকতেন। তার একটি অংশে আমাদের থাকার ব্যবস্থা হলো। তাকে দাদু সম্বোধনের মাধ্যমে আমাদের ছোটদের সঙ্গে তার পরিচয় পর্ব শুরু হলো। তিনি আম্মার হাতের রান্না খুবই ভক্ত হয়ে পড়লেন। আমাদের সঙ্গে মজার মজার গল্প করা ও ঝাল খাওয়ার তার জুড়ি ছিল না। আব্বুর নিবেদিত ও দূরদর্শী রাজনৈতিক কর্মকাণ্ডের তিনি ভূয়সী প্রশংসা করতেন। এই ফ্ল্যাটেই মিমি ও আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি। ভারতীয় নিরাপত্তা বাহিনীর স্টাফ মধুসূদন দত্ত আমাদের ওই বিল্ডিংয়ের একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যান। আমাদের নিরাপত্তার জন্য সে সময় সুকুমার চান্দ ও মোহন সিং নামে আরও 2 জন নিরাপত্তা স্টাফ নিযুক্ত ছিল। বিল্ডিংয়ের নাম চম্পা কোর্ট।
মালিক আশু ঘোষ। মৌলানা ভাসানীও একই দিন শিলংয়ে চলে যান। আমাদের ২৫ নম্বর ফ্ল্যাটের ঠিক উল্টো দিকের ২৭ নম্বর ফ্ল্যাটে খন্দকার মোশতাক আহমেদ, তার স্ত্রী ও পরিবার সহ থাকতেন। তার পাশের ২৮ নম্বর ফ্ল্যাটে থাকতেন সৈয়দ নজরুল ইসলাম ও তার পরিবার। ৬ তলায় পরিবার সহ থাকতেন এইচ এম কামারুজ্জামান। ৫ তলায় ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এম মনসুর আলী ও তার পরিবার। কামারুজ্জামান সাহেবের মেয়ে রিয়া আপা ও মনসুর আলী সাহেবের একমাত্র মেয়ে সমবয়সী শিরিনের সঙ্গে আমার বেশ বন্ধুত্ব হয়ে যায়। সদা প্রবাহমান জীবনের বাঁকে বাঁকে যে বিশেষ ঘটনাবলীর সমাহার ঘটে থাকে, তার পেছনেও থাকে সুনির্দিষ্ট কারণ। প্রতিটি ঘটনায় তা যত দুঃখজনকই হোক না কেন, জীবনকে করে দেয় সমৃদ্ধ, চিন্তার রাজ্যকে করে বিস্তৃত, মর্মস্পর্শী অভিজ্ঞতার পাদপীঠেই জন্ম নিয়ে থাকে বিবর্তিত নতুন মানুষ। পরিত্যক্ত হয় পুরনো দৃষ্টিভঙ্গি। ৭১ সালে পাকিস্তান সামরিক সরকারের লেলিয়ে দেওয়া তথাকথিত মুসলিম হানাদার বাহিনীর পৈশাচিক কার্যকলাপ প্রত্যক্ষ করে অল্প বয়সেই ওই ধারণাটি মনে গভীরভাবে শিকড় গেড়ে বসে যে ধর্ম নিছক কেবল লেবেল নয়। কোনো বিশেষ ধর্মের লেবেল পরিধান করলেই সে ওই ধর্মের প্রতিনিধি হয়ে যায় না। ধর্মের ভিত্তি হল সুকর্মের উপর প্রতিষ্ঠিত। এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের আচার অনুষ্ঠানের বিভেদ হতে পারে, স্রষ্টা, পরকাল, পুনর্জন্ম প্রভৃতি সম্পর্কে তত্ত্বগত মতভেদ থাকতে পারে, এবং সে বিষয়ে কে সঠিক সে বিচারের ভার একমাত্র স্রষ্টার। কিন্তু প্রতিটি ধর্মেই মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের অন্তর্নিহিত মৌলিক মূল্যবোধগুলো অভিন্ন। প্রতিটি ধর্মেই দয়া, দান, ক্ষমা, বিনয় ও ন্যায়পরায়ণতার চর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে, এবং হিংসা, লোভ, অহংকার, পরনিন্দা ও মিথ্যাকে পরিহার করতে বলা হয়েছে। এই মূল্যবোধগুলোর আন্তরিক চর্চার উপরেই নির্ভর করে ব্যক্তি ও সমাজের আত্মিক ও জাগতিক অগ্রগতি। সমগ্র বিশ্বের ইতিহাসও সাক্ষ্য দেয় যে মানুষের মানবতা কখনো একটি বিশেষ ধর্ম বা সংস্কৃতির মধ্যে আবদ্ধ থাকেনি। প্রাচীনকালে মক্কার নির্যাতিত মুসলিমদের সাদরে আশ্রয় দিয়েছিল আবিসিনিয়ার ন্যায়পরায়ণ খ্রিস্টান রাজা নেগাস। মধ্যযুগে তুরস্কের মুসলিম সুলতান দ্বিতীয় বাইয়াজিদ রাজকীয় নৌবহর পাঠিয়ে স্পেনের বহু সংখ্যক ইহুদির প্রাণ রক্ষা করেছিল খ্রিস্টীয় ক্যাথলিক শাসকদের ইকুইজিশন থেকে। বিংশ শতাব্দীর প্রথমার্ধে তুর্কি সরকারের গণহত্যা থেকে প্রাণ রক্ষার জন্য বহু আর্মেনীয় খ্রিস্টান আশ্রয় পেয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র মিশর ও সিরিয়ায়। এমআইটির বিরল প্রতিভাবান অসামান্য পাণ্ডিত্যের অধিকারী ইহুদি বংশোদ্ভূত নোম চমস্কি, যিনি নিজেকে কোনো বিশেষ ধর্মের সঙ্গে সম্পৃক্ত করেন না, তার কলম অবিরাম চলেছে সত্যের পক্ষে। সমগ্র লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বাস্তব চিত্রকে অকাট্য যুক্তির বলে তুলে ধরায় সাম্রাজ্যবাদ চালিত মূলধারার গণমাধ্যমে তার স্থান না হওয়ার পরও তার কলম বা বক্তব্য থেমে থাকেনি। তিনি ক্রমশই প্রিয় হয়ে উঠেছেন সত্য সন্ধানী মানুষের কাছে। এই ধরনের বরেণ্য ব্যক্তিদের কার্যকলাপ প্রমাণ করে যে এই পৃথিবীতে জ্ঞানের সাধনা জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে ন্যায়ের পক্ষে সংগ্রাম ও মমতার উষ্ণতায় আত্মচরিত্র গড়ার প্রচেষ্টাই হতে পারে স্রষ্টার অন্যতম আরাধনা। এভাবেই আমার জীবনের ১৯৭১ উদয় হয় মহাশিক্ষক রূপে। আমার সঞ্চয়ে সেদিন যে নানা ধর্ম, জাতি ও সংস্কৃতির বইগুলো যুক্ত হয়েছিল, তারও বোধহয় কোনো নির্দিষ্ট কারণ ছিল। বহু যুগ পরে আমার সুদীর্ঘ অভিবাসী জীবনে ও কর্মক্ষেত্রে শান্তি, শিক্ষা, আন্তঃধর্মীয় সংলাপ, নারী উন্নয়ন ও মানবাধিকারের বিষয়গুলোই হয়ে উঠবে আমার প্রধান কার্যক্রম। আমাদের পাশের ফ্ল্যাটের প্রতিবেশী মিঠুর বাবা প্রশান্ত কুমার পাল, মা রাধা পাল, ছোট বোন সোমা ও দাদু আশুতোষ পাল নিয়ে তাদের ছিমছাম সংসার। সমবয়সী সোমার সঙ্গে মিমির বেশ ভাবসাব হয়ে যায়। মিঠু হয় রিমি ও আমার বন্ধু। রাধা মাসিমার বাড়ি বিক্রমপুরের ভাগ্যকুলে। তিনি তার দেশের মানুষদের সঙ্গে বিক্রমপুরের আঞ্চলিক ভাষাতেই কথা বলতেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি তাদের গভীর সমর্থন ও আমাদের প্রতি তাদের আন্তরিকতা ও সহমর্মিতার ফলে আমরা প্রায় একই পরিবারের মতো হয়ে যাই। সোহেলের জন্য মিঠুর বাবা মেসোমশাই প্রতিদিনই তাজা সন্দেশ নিয়ে আসতেন। যেদিনই আমি একটি নতুন বই পড়ে শেষ করতাম, দৌড়ে চলে যেতাম দাদুর কাছে সেই বই সম্বন্ধে আলোচনা করতে। দাদুর মধ্য দিয়ে নানার অভাবটা যেন অনেকটাই পূরণ করতাম।
নানাবিধ প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান মুক্তিযুদ্ধের প্রাণশক্তিতে পরিণত হয়। ওই বেতার কেন্দ্রের সঙ্গে জড়িত অসংখ্য নিবেদিত কর্মী, শিল্পী ও পরিচালকদের কারণে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও বেতার মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে পরিচালিত স্বাধীন বাংলা বেতারের অনুষ্ঠানে প্রতিফলিত হতো প্রথম বাংলাদেশ সরকারের চিন্তাধারা। একটি স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সংজ্ঞা কী হতে পারে তা নিপুণভাবে উত্থাপিত হতো আকর্ষণীয় ও শিক্ষণীয় অনুষ্ঠান সূচির মধ্য দিয়ে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ২৬ মার্চ থেকে বেলাল মোহাম্মদ, আবুল কাসেম সন্দীপ প্রমুখের উদ্যোগে অনিয়মিতভাবে প্রচারিত হয়ে আসছিল। বাংলাদেশ সরকার গঠিত হওয়ার পর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীর দিনে ২৫ মে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন হয় বালিগঞ্জ সার্কুলার রোডে অবস্থিত তার নিজস্ব ভবনে, অপেক্ষাকৃত শক্তিশালী ট্রান্সমিটার ও আনুষঙ্গিক অবকাঠামো সহ। টাঙ্গাইলের তৎকালীন MNA, বর্তমান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মান্নান বেতার কেন্দ্র প্রতিষ্ঠার জন্য একটি বৈঠক ডাকে প্রধানমন্ত্রীর পরামর্শে। পাকিস্তান সরকার সমানেই তখন প্রচার করে চলেছে যে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত সকলেই দেশদ্রোহী, ধর্মদ্রোহী, কাফের, হিন্দু প্রভৃতি। বাঙালি মুসলমানদের সংগ্রাম যে পাকিস্তান সরকারের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এবং ইসলাম ধর্মের বিরুদ্ধে নয়, তার প্রমাণ হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সর্বপ্রথম নিয়মিত কোরআন তেলাওয়াত ও তার অনুষ্ঠান প্রচারিত হয় আব্বুর পরামর্শে। ধর্ম নিরপেক্ষতার অর্থ যে ধর্মহীনতা নয় এবং স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রে সকল ধর্মের প্রতি সমান আচরণ ও শ্রদ্ধা জ্ঞাপন করা হবে, তার সহজ নিদর্শনকে জনগণের কাছে তুলে ধরা হয় কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সম্প্রচারিত করে। এর মধ্যেই একদিন কামাল ভাই অর্থাৎ শেখ কামাল আম্মার সঙ্গে দেখা করতে আমাদের ফ্ল্যাটে এলেন। তিনি তাদের ধানমন্ডির বাড়ি থেকে পালিয়ে মুক্তি বাহিনীতে যোগদান করেছেন। তিনি আম্মাকে জানালেন যে গৃহবন্দী থাকাকালে পাকিস্তানি অফিসারদের আলাপচারিতায় শুনেছেন যে আম্মা সহ আমাদের ৩ ভাই বোনের নাম হত্যার তালিকায় রয়েছে, শুধু মিমির নামটি সেই তালিকায় নেই। সেনাবাহিনী আমাদের পরিবারের সদস্য সংখ্যা সম্বন্ধে ভুল তথ্য পেয়ে থাকলেও এটাই সুস্পষ্ট হয়ে ওঠে যে আব্বু ও তার পরিবারকে হত্যার মধ্য দিয়ে তারা স্বাধীনতার যুদ্ধকেই বিনষ্ট করতে চেয়েছিল। আব্বুর মিলিটারি কর্মকর্তা মেজর নুরুল ইসলাম শিশুর স্ত্রীও আমার সঙ্গে দেখা করতে এলেন তার ২ ফুটফুটে সুন্দর শিশুকন্যাকে সঙ্গে নিয়ে। পাকিস্তানি সেনাবাহিনী তাকে আটক করেছিল। তিনি কৌশলে মুক্তিযোদ্ধাদের সহায়তায় পাকিস্তানি সেনাবাহিনীকে ফাঁকি দিয়ে পালিয়ে ভারতে চলে আসেন। মুর্শিদ খালু, নূরজাহান খালা ও তাদের ২ মেয়ে রুমা আপা ও নাইনু আপা প্রায়ই আম্মার কাছে আসতেন যুদ্ধের বিভিন্ন খবরাখবর নিয়ে। নাইনু আপা স্বাধীন বাংলা বেতারের শিল্পী দলের সদস্য ছিলেন। তারা দেশাত্মবোধক গান গেয়ে মুক্তিযোদ্ধা ও জনগণকে অনুপ্রাণিত করতেন। নাইনু আপাকে মনে হতো কত সৌভাগ্যবান, তিনি বাংলাদেশে ফিরে যেতে পারছেন। তার সাহসিকতায় আমরা মুগ্ধ হতাম। মনে হতো আমিও তাদের সঙ্গীত দলে যোগ দিয়ে ফিরে যাই বাংলাদেশের বুকে। ৮ নম্বর থিয়েটার রোডে অর্থাৎ বর্তমানে শেক্সপিয়ার সরণি স্বাধীন বাংলাদেশ সরকারের মূল কার্যালয়। স্বাধীন বাংলাদেশের রাজধানী মুজিবনগর, মুক্তিযুদ্ধের প্রাণকেন্দ্র। বিশাল গাছের আড়ালে আংশিক ঢাকা পুরনো আমলের ভবনটিতে আমরা প্রবেশ করলাম প্রবল উৎসুক ভরা হৃদয়ে। সেখানে জানা অজানা বহু মানুষের ভিড়। আমার সঙ্গে বারান্দা, হলঘর ও করিডোর অতিক্রম করে আব্বুর ঘরটিতে উকি দিয়েই দেখি তিনি ঘরে নেই। ঘরটি একাধারে আব্বুর অফিস, শয়নকক্ষ ও খাবার ঘর হিসেবে ব্যবহৃত হতো। ঘরের মধ্যে নামমাত্র আসবাবপত্র। ঘরের একধারে একটি চিকন খাট বিছানো, অপর পাশে একটি টেবিল ভর্তি একরাশ কাগজপত্র ও ২টি চেয়ার পাতা। ঘরের সঙ্গে লাগোয়া বাথরুমের আধখোলা দরজার ফাঁক দিয়ে খুসখুস ফিকে শব্দ ভেসে আসছে। আম্মা উদ্বিগ্ন হয়ে উকি দিতেই দেখেন যে আব্বু বাথরুমের মেঝেতে বসে একটি শার্ট কাঁদছেন। আব্বুর পরনে লুঙ্গি ও সাদা হাফহাতা গেঞ্জি। আমাদের সাড়া পেয়ে আব্বু ফিরে তাকাতেই দেখা গেল যে তার সাদা গেঞ্জির একাংশ রক্তে লাল হয়ে উঠেছে। ডায়াবেটিসের রোগী আব্বুর বুকে একটি ফোড়া উঠেছে এবং তা ফেটে যাওয়ার এই অবস্থা। তার শরীরেও বেশ জ্বর। আম্মার উদ্বিগ্ন ও দুঃখকাতর চেহারার দিকে তিনি ছুড়ে দিলেন তার স্বভাবসিদ্ধ স্মিত হাসি। যেন এমন কোনো ব্যাপার নয়,
তিনি হালকা স্বরে বললেন, সিনেটর এডওয়ার্ড কেবিনের সঙ্গে তার আগামীকাল একটা কর্মসূচি হয়েছে। তার আর শার্ট নেই। সেজন্য বাদামি রঙের ফুলহাতা একটা শার্টটিকেই তিনি কেচে দিচ্ছেন যাতে শুকিয়ে পরদিন পরতে পারেন। আমরা সকলেই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলাম আব্বুর মুখের দিকে। মনে মনে ভাবলাম, এ কোন বাবা? এ বাবা যে আমাদের ধরাছোঁয়ার বাইরে অনেক ঊর্ধ্ব জগতের এক মানুষ। বাদামি রঙের ফুলহাতা ওই একমাত্র শার্টটি পরেই তিনি রণাঙ্গন, মুক্তিযোদ্ধার ক্যাম্প ও শরণার্থী শিবির পরিদর্শন করেন। এরপর আম্মা আব্বুর জন্য দুটি শার্ট কেনার ব্যবস্থা করলেন। আব্বুর সঙ্গে মার্কিন সিনেটর কেনেডি ও ব্রিটিশ এমপি ডগলাস ম্যান সহ বেশ কিছু বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিদের সাক্ষাৎ হয়। সাক্ষাতের জায়গাটি ছিল যশোরের বেনাপোল সীমান্তের নিকটবর্তী, পশ্চিমবঙ্গের বনগাঁ হরিদাসপুর সীমান্তে। স্বাধীন বাংলাদেশের পতাকা মাটিতে পুঁতে বিদেশি প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকারগুলো হতো। আব্বুর সঙ্গে যেতেন বিএসএফ এর ইন্সপেক্টর সৌমেন চ্যাটার্জি ও সাব ইন্সপেক্টর বীর নারায়ণ বোস। এই সাক্ষাৎকারগুলোর মাধ্যমে আব্বু মুক্তিযুদ্ধের সপক্ষে বিদেশি রাষ্ট্রগুলোর সমর্থন ও সহযোগিতা আদায়ের প্রচেষ্টা অব্যাহত রাখেন। এমপি ডগলাস ম্যান যুক্তরাষ্ট্র হাউস অব কমন্সে বাংলাদেশের পক্ষে যে জোরালো বক্তব্য রাখেন তার অসাধারণ দিকটি ছিল এই যে বক্তব্যের যুক্তি ও তথ্যগুলোতে আব্বুর দেওয়া যুক্তি ও তথ্যেরই প্রতিধ্বনি ছিল। 25 মার্চ রাতে আমাদের বাড়ি থেকে যাদের পাকিস্তানি সৈন্যরা ধরে নিয়ে গিয়েছিল তাদের সকলের ছাড়া পাওয়ার সংবাদ পেয়ে উৎফুল্ল হই। সেপ্টেম্বরে তারা মুক্তি পান অনেকটা অপ্রত্যাশিতভাবেই। পাকিস্তানি বাহিনীর শারীরিক ও মানসিক নির্যাতনে প্রায় অর্ধমৃত অবস্থায় তারা বন্দিদশা থেকে মুক্তি পান। 25 মার্চ রাতে যেই দলটি তাদের বন্দি করে নিয়ে গিয়েছিল তারা যখন বদল হয় তখন কোথা থেকে তাদের ধরে আনা হয়েছিল এই তথ্যটি নতুন দলের কাছে আর পৌঁছায়নি, যার ফলে তারা ছাড়া পান। অক্টোবর মাস। এ মাসে মুক্তিযোদ্ধাদের অগ্রগতি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে তীব্রতর হয়। এ মাসেই ওই অবিস্মরণীয় মুক্তিযুদ্ধের পটভূমিতেই আমাদের প্রথম সাক্ষাৎ সাম্যের কবি, বিদ্রোহের কবি, নারী জাগরণ ও মানব মুক্তির সংগ্রামে নিবেদিত কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে। তার স্বপ্ন ও আদর্শেরই এক জ্বলন্ত নিদর্শন 1971-এর মুক্তিযুদ্ধ। কবির জ্যেষ্ঠ পুত্র আবৃত্তিকার কাজী সব্যসাচী ও কনিষ্ঠ পুত্র গিটার বাদক কাজী অনিরুদ্ধ আসতেন আম্মার সঙ্গে দেখা করতে। একদিন সন্ধ্যায় আম্মাসহ আমাদের সব্যসাচী নিয়ে গেলেন তাদের বাড়িতে কবির সাথে সাক্ষাৎ করাতে। যে কবির রচনা কাব্য আমাদের প্রেরণা জুগিয়েছে, রক্তে দোলা দিয়েছে, নিঃশ্বাসে এনেছে মুক্তির ঝঞ্ঝার, সেই কবির সঙ্গে দেখা হবে। আনন্দে আমরা আত্মহারা। বাহুল্য বর্জিত এক সাধারণ সরকারি ফ্ল্যাটে কবি তার পুত্র, পুত্রবধূ, নাতি ও নাতনি সহ থাকেন। তার ঘরে ঢুকে দেখি খাটের উপর তিনি বসা নির্বাক হয়ে। শুনেছি কবি নাকি মানসিকভাবে অসুস্থ। কিন্তু এতখানি? আম্মা একরাশ ফুল নিয়ে গিয়েছিলেন। কবির হাতে তিনি তুলে দিলেন সেই ফুল। কিছু পাপড়ি ছড়িয়ে পড়ল তার খাটের ওপর। কবি ফ্যাল ফ্যাল করে আম্মার দিকে চেয়ে রইলেন। তার টানা টানা উৎসুক চোখ দুটি যেন কিছু বলতে চাইছে, কিন্তু বলা হলো না। আমাদের নিয়ে আসা একরাশ ফুলের মাঝে তিনি বসে রইলেন নির্বাক হয়ে। পরাধীনতা, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, নারী নিষ্পেষণ ও সকল প্রকার অন্যায় ও অবিচারের বিরুদ্ধে যার অগ্নিঝরা কবিতা ও গান জুগিয়েছে বৈপ্লবিক প্রেরণা, সেই কবি ফুলের শয্যায় নীরব রইলেন। এবারে কবির পাশে আম্মা এসে বসে তার দুটি হাত ধরে আমন্ত্রণ জানালেন স্বাধীন বাংলাদেশে এসে স্থায়ীভাবে বসবাসের জন্য। আম্মা বললেন যে মুক্তির কবি তার পরিবার সহ আমন্ত্রিত মুক্ত বাংলাদেশে। আম্মার কথা শুনে কবি হঠাৎ হুম করে হুঙ্কার দিলেন, যেন তিনি গ্রহণ করেছেন সেই আমন্ত্রণ। ভেবে দেখুন, দেশ তখনও শত্রুমুক্ত হয়নি, তারপরও কতখানি প্রত্যয়ের সঙ্গে আম্মা আমন্ত্রণটি দিয়েছিলেন। ভারতের বিভিন্ন পত্রপত্রিকায় ছবিসহ আম্মার সঙ্গে কবির সাক্ষাতের সংবাদটি প্রকাশিত হয়েছিল। আম্মার আমন্ত্রণটি একদিন বাস্তবে রূপ লাভ করে। বঙ্গবন্ধু মোস্তফা সরোয়ার প্রমুখের উদ্যোগে কবি তার পরিবার সহ 1972-এর 25 মে স্বাধীন বাংলাদেশের মাটিতে পদার্পণ করেন। কবির সঙ্গে প্রথম সাক্ষাতের দিনটিতেই রিমি ও আমার সমবয়সী কবির দুই নাতনি মিষ্টি ও খিলখিলের সঙ্গে ভাব হয়ে যায়।
71-এর প্রবাসী জীবনের সেই দিনগুলো আমাদের অধিকাংশ সময়ই ঘরেই কাটতো। এরই মধ্যে কবির সঙ্গে সাক্ষাতের পর তার বাড়িতে আমাদের দুজনের যাতায়াত শুরু হয়। সব্যসাচী মাঝে মাঝে মিষ্টি ও খিলখিলকে নিয়ে আসতেন আমাদের ফ্ল্যাটে। ফ্ল্যাটের সামনে লম্বা টানা করিডোরে আমরা ব্যাডমিন্টন খেলতাম। কখনো আমাদের রিকশায় করে নিয়ে যেতেন তাদের ক্রিস্টোফার রোডের সিআইটি বিল্ডিংয়ের 4 নম্বর ফ্ল্যাটে। কবির পাশে বসে কারার ওই লৌহ কপাট গানটি গাইতাম। তিনি সুদূরে দৃষ্টি মেলে তন্ময় হতেন, কখনো বা হুংকার দিয়ে উঠতেন। তার হাতে কাগজ দিলে তিনি আনমনোভাবে তা ছিঁড়ে কুটি কুটি করতেন। মিষ্টি ও খিলখিলের মা কবির সার্বক্ষণিক সেবা যত্ন করতেন, তার জন্য নিজের হাতে খাবার রাঁধতেন। আমরা বেড়াতে গেলে খুব আপ্যায়ন করতেন। কাজের ফাঁকে ফাঁকে তিনি জিজ্ঞেস করতেন বাংলাদেশের কথা। ঘরে ফিরে আমাদের সময় কাটত গতানুগতিকভাবে। কখনো স্কুলের বই খাতা যা আম্মা কলেজ স্ট্রিট থেকে কিনে দিয়েছিলেন সেগুলো নিরুৎসাহভাবে নাড়াচাড়া করা, গোগ্রাসে গল্পের বই পড়ে এবং বিপুল আগ্রহ ভরে স্বাধীন বাংলা বেতারের অনুষ্ঠান শুনে। আগেই উল্লেখ করেছি যে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা নালক গল্পটি আমাকে ধ্যানাভ্যাসে অনুপ্রাণিত করে। দেবল ঋষির বালক শিষ্য নালকের জীবনের মধ্য দিয়েই গৌতম বুদ্ধের জীবন কাহিনী বর্ণিত হয়। গ্রাম্য কিশোরী সুজাতার হাতে করা পায়েস খেয়ে সিদ্ধার্থ গৌতম বুদ্ধ ধ্যানে বসলেন। পাশে নদী, ভরা পূর্ণিমার রাত, প্রাচীর মহিরুহের নিচে ধ্যানমগ্ন তিনি। অসত্য অন্ধকারের অধিবাসী মার মরিয়া হয়ে আক্রমণ করল সিদ্ধার্থকে। ভয়, ছলনা ও প্রলোভন দিয়ে সে সিদ্ধার্থের ব্রত ভাঙবার চেষ্টা করল, কিন্তু সিদ্ধার্থ অনড়, অটল। সে ব্রত নিয়েছে, সিদ্ধ না হয়ে, বুদ্ধ না হয়ে সে তার ধ্যানাসন ত্যাগ করবে না। জয় হলো দৃঢ় সংকল্পের। সত্যের কাছে মার পরাজিত হলো, পালায়ন করল। সিদ্ধার্থ গৌতম বোধি প্রাপ্ত হলেন। 5 বছরের ছোট বোন মিমি, যে ছিল আমার ধ্যানের সাথী, তার উপর চলতো আমার পরীক্ষা নিরীক্ষা। মাঝে মাঝে ওকে ঘরে রেখে বাইরের জানালা দিয়ে লক্ষ্য করতাম। ঠিকমতো ধ্যান করছে না ফাঁকি দিচ্ছে তারই পরীক্ষা। ছোট মিমি একটু পরপরই চোখ পিটপিট করে তাকাতো। এক নাগাড়ে 5 মিনিট সে যদি চোখ বন্ধ করত, তাকে তখন পুরস্কৃত করতাম মজার কোনো গল্প বলে। একমাত্র ছোট ভাই সোহেলকে নিয়ে চলতো আমাদের নানা খেলা। সোহেলের 2 হাত ধরে পায়ের উপর দাঁড় করিয়ে ছড়া বলে নাচালে সে ভীষণ মজা পেত। ঘোড়া সেজে তাকে পিঠে চড়িয়ে ঘরময় ঘুরে বেড়াতাম। বাইরের কোনো মানুষ দেখলেই সে আধো স্বরে মিষ্টি করে বলতো, জয় বাংলা।